देखो, রিভল্ট অফ 1857। ফার্স্টে আগের দিন যেটুকু আমি বলেছিলাম সেটা একবার শুনে রাখুন। বলেছিলাম রিজন, রিজন কি ছিল? রিজন কি ছিল? রিভোল্ট 1857 এর রিজন কি ছিল, কারণ কি ছিল? তো পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন ফার্স্ট বলেছিলাম। পলিটিক্যাল, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন। ঠিক আছে, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন ফার্স্টে জেনে রাখুন। পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন কি ছিল? তো অনেক কিছু আগের দিনও বলেছিলাম, তার মধ্যে পলিটিক্যাল রিজন আর অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের মধ্যে আগের দিনও বলেছিলাম অনেক কিছু। ঠিক আছে, যেমন কি ফার্স্ট ডক্ট্রিন অফ ডক্ট্রিন অফ ল্যাপস পলিসি অফ লর্ড ডালহৌসি। ঠিক আছে, নেক্সট একটা আরো প্রবলেম ছিল, সেটা 1854 একটা ঘটনা ঘটেছিল, মনে আছে? 1854 একটা ঘটনা ঘটেছিল, সেটা কি ছিল? লর্ড ডলহৌসি একটা কমিশন এস্টাবলিশ করেছিল। ঠিক আছে, লর্ড ডলহৌসি কম্পোজ আ কমিশন। সেই কমিশনের নাম কি ছিল? ইনাম কমিশন। ঠিক আছে, ইনাম কমিশন। ঠিক আছে, কমিশন ইন মুম্বাই, known as ইনাম কমিশন। ইনাম কমিশন। ঠিক আছে, ইনাম কমিশন। ইনাম কমিশনের কাজ কি ছিল? ইনাম কমিশন কাজ কি ছিল? তো একে দেওয়া হলো দায়িত্ব কি, ঠিক করো কি কতটা ইন্ডিয়াতে টোটাল কতটা জাগির রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? মানে এর দায়িত্ব দেওয়া হলো কি, টার্গেট কি ছিল? টার্গেট ছিল ইন্সপেকশন অফ জাগির ইন ইন্ডিয়া। ইন্ডিয়া মিন্স ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে, ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা, জাগিরের ইন্সপেকশন করার জন্য এটা দেওয়া হয়েছিল, এমন কি হলো যে কি এটার সাথে কি কোনো প্রবলেম আছে? ঠিক আছে, ইন্সপেকশন টাইম টু টাইম তো সব জিনিসের ইন্সপেকশন হয়, তো এখানেও তো তাই করেছিল, তাহলে এর প্রবলেমটা কি? প্রবলেম কিছু আছে কি? কোনো প্রবলেম হওয়া উচিত না। আসলে একটা প্রবলেম ছিল কি, তখন ইন্ডিয়াতে টোটাল মোটামুটি 35,000 জাগির ছিল। ঠিক আছে, জাগির মানে জাগিরদার, যাকে ল্যান্ড মানে রেভিনিউ কালেকশন করার দায়িত্ব দেওয়া হয়। ঠিক আছে, সেরকম টোটাল মোটামুটি 35,000 তোমার জাগিরদার ছিল। ঠিক আছে, দ্যাট টাইম টোটাল 35,000 জাগিরদার ইন ইন্ডিয়া, ইন ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে, যখন ইন্সপেকশন করলো তখন কি হলো? আফটার ইন্সপেকশন, আফটার ইন্সপেকশন 20,000 জাগিরদার, মানে জাগির অ্যাবলিশ। ঠিক আছে,
ইন্সপেকশনের পর কি করলো, টোটাল 20,000 জাগিরকে কি করলো, শেষ করে দিল। কোথায় এটা, এই ঘটনাটা কোথায় হলো? তো ডেক্কান রিজন, ইন ডেক্কান এরিয়া, ডেক্কান রিজন, বুঝলে? চলো হয়ে গেলে বল, হয়ে গেছে কি? উপরে মুছবো? हाँ सर। ঠিক আছে। নেক্সট চলে আসো অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন। এটা পলিটিক্যাল রিজন ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন কি? 1857 এর রিভোল্টে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন কি ছিল? তো সিম্পল ওয়ে ডিসক্রিমিনেশন ইন্ডিয়ান সোলজার সাথে, ঠিক আছে? ইন্ডিয়ান আর্মির সাথে কি ছিল? ডিসক্রিমিনেশন উইথ ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে? ইন্ডিয়ান আর্মির সাথে ডিসক্রিমিনেশন করতো, বুঝলে কি না? আর সিম্পল আনাদার অন্য ভাষায় বলতে পারো, এটা ওয়ার্ড লিখতে পারো ইন্ডিয়ান সোলজার, ঠিক আছে? উইথিন ব্রিটিশ আর্মি, ওকে। ব্রিটিশ আর্মির মধ্যে ইন্ডিয়ান সোলজার সাথে কি করতো, ডিসক্রিমিনেশন বা পার্সিয়ালিটি করতো, ঠিক আছে? এটা একটা ইস্যু ছিল। লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস তোমরা জানো তো? হ্যালো, পলিটিতে পড়িয়েছিলাম। লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল কবে হয়েছিল? 86। গভর্নর জেনারেল, জেনারেল অফ বেঙ্গল, 1786 থেকে 1793, তাই না? ক্লিয়ার? এর জন্য একটা নতুন অ্যাক্ট আনা হয়েছিল, অ্যাক্ট অফ 1876। আর ওই অ্যাক্টে কি করেছিল, লর্ড কর্নওয়ালিস বলেছিল, দুটো লাইন চেয়েছিল। কি লাইন চেয়েছিল? কি কাউন্সিলকে ওভার রাইড করার পাওয়ার তার কাছে থাকে যেন ইমার্জেন্সি টাইমে। সেকেন্ড জিনিস, কমান্ডার ইন চিফ, আর্মির যে কমান্ডার ইন চিফ হবে সেটা কে হবে, তার পাওয়ার পুরো ডিসাইড করা লর্ড কর্নওয়ালিস, ইভেন লর্ড কর্নওয়ালিস নিজেও হতে পারে। বুঝতে পারলে কিনা এই জিনিসটা? আর তারপরে ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো, পার্লামেন্ট থেকে এই পাওয়ার কাকে দিল, ঠিক আছে? সেই পাওয়ারটা কাকে দিল? এই পাওয়ারটা দেওয়ার পর গ্রেট, ইনি কি করেন, ইনি নিজের টাইমে আইসিএস সার্ভিস এস্টাবলিশ করেন, ঠিক আছে? আইসিএস ফাউন্ডেড, ঠিক আছে? আইসিএস আর বলতে পারো স্টার্ট করে, স্টার্টেড। দেখো এই আইসিএস মধ্যে দুটো সার্ভিস হতো, ঠিক আছে? একটা কোভ্যালেন্ট আর একটা নন কোভ্যালেন্ট। তো কোভেনেন্ট যেটা ছিল, সরি কোভ্যালেন্ট বলে, কোভেনেন্ট যেটা ছিল সেটা ছিল হাইয়েস্ট সিভিল সার্ভিস, যেটা ব্রিটিশ কোম্পানির হেড হতো, ডাইরেক্টর হতো, এসব পোস্ট, ঠিক আছে? আর নন কনভেন্টেড যেটা ছিল সেটা কি হতো, লোয়ার সার্ভিস সিভিল সার্ভিস। মানে এর মধ্যে দুটো সিভিল সার্ভিস হবে, হাইয়ার, হাইয়ার সিভিল সার্ভিস আইসিএস মানে, আর একটা লোয়ার, ঠিক আছে? আইসিএস, ক্লিয়ার? এই পোস্টে ওনলি ব্রিটিশকে অ্যালাউ করলো, ওনলি ব্রিটিশ অ্যালাউ, বুঝলে কিনা?
এখানে ডিসক্রিমিনেশন যে আমরা যে আইসিএস সিভিল আইসিএস সার্ভিস যেটা বলি না, ইন্ডিয়াতে ইন্ডিয়ানকে জয়েন করতে দিত না, এই পোস্টে জয়েন করতে দিত। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? তো এই ডিসক্রিমিনেশন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিমিনেশন পলিসি ছিল, এখানে নট অ্যালাউ ইন্ডিয়ান। এটা অ্যাকচুয়ালি কি হতো, এটা রিলেটেড টু রিলেটেড টু কোম্পানিজ অ্যাফেয়ার্স, কোম্পানি অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া। এই কোম্পানি যে অ্যাফেয়ার্স রয়েছে ইন্ডিয়াতে সেটা দেখতো। আর ব্রিটিশ কখনো চাইতো না যে ইন্ডিয়ান কে কোনো ইন্টারনাল সিকিউরিটি প্যানেলে চলে আসে। পুলিশ इंटरनल सिक्योरिटी पैनल মানে आईपीएस ऑफिसर, ये पूरा सोल रिस्पांसिबिलिटी ऑफ रेवेन्यू सिविल एंड मिलिट्री, তিনটেকে রেসপন্সিবিলিটি এর কাছে থাকতো। সেই কারণেই এই পোস্টে তাদেরকে ইন্ডিয়ানকে অ্যালাউ করতো না। এটা কে করেছিল? লর্ড কর্নওয়ালিস। তাহলে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিমিনেশন পলিসি হলো। ঠিক আছে, স্যার এই জায়গাটা আরেকবার একটু বলুন। বলছি। মানে হলো কি, আইসিএস যে সিভিল সার্ভিস ছিল, আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস, সেটা দুটো পোস্ট হতো। ঠিক আছে, একটা পোস্ট হতো হাইয়ার সিভিল সার্ভিস, একটা হতো লোয়ার সার্ভিস। ঠিক আছে, হাইয়ার সার্ভিস, ওকে, সার্ভিসেস, একটা লোয়ার সার্ভিস। ঠিক আছে, লোয়ার সার্ভিসেস, ওকে। তো এই পোস্টে কখনো ইন্ডিয়ানকে অ্যালাউ হতো। আর এই পোস্টে যারা সিলেক্টেড হতো তাদেরকে কি করা হতো, অ্যাকচুয়ালি তার আগেও ছিল মানে অফিসার তো আসতো, কিন্তু ততক্ষণ আগে এক্সাম হতো না, এখানে ফার্স্ট টাইম পরীক্ষা নিতে শুরু করলো। বুঝলে কিনা? ফার্স্ট টাইম 1993-তে পরীক্ষা নেওয়া শুরু হলো। বুঝতে পারলে কিনা? আর পরীক্ষা নেওয়া যখন শুরু হয় তখন ইন্ডিয়ানকে ইনভলভ এই পোস্টের জন্য হতে দেয়নি। আর কতদিন অব্দি হতে দেয়নি? 1853 সাল অব্দি। বুঝতে পারলে কিনা? এই পোস্ট মানে আইসিএস হাইয়ার সার্ভিসের জন্য 1853 অব্দি ইন্ডিয়ানকে অ্যালাউ করে। বুঝতে পারলে কিনা? হ্যাঁ লোয়ার পোস্টের জন্য অ্যালাউ ছিল, কিন্তু লোয়ার পোস্টের কাজ কি হতো? আউটসাইড কোম্পানি। আউটসাইড কোম্পানিকে দেখে কি হতো? আসল তো কোম্পানির মধ্যে কি চলছে, ইন্ডিয়ান প্রতি কি চিন্তা ভাবনা রয়েছে, কি করছে, কি ডিসিশন নিচ্ছে, সেটা তো জানতে পারবে না ইন্ডিয়ান। মানে ইন্ডিয়ান যতই এডুকেটেড হোক, যতই অ্যাবিলিটি হোক না কেন, আইসিএস হাইয়ার সার্ভিসে যেতে পারবে না। বুঝলে? বুঝতে পেরেছো কিনা বল? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। হুম। তো এই জায়গায় একটা ডিসক্রিমিনেশন ছিল খুব বড়। ঠিক আছে, তারপরে নেক্সট ইকোনমিক রিজন। এখানে ইকোনমিক রিজন, ইকোনমিক রিজন কি ছিল? ঠিক আছে, ইকোনমিক রিজন কি ছিল? ফার্স্ট, নিউ রেভিনিউ পলিসি আর নিউ ট্যাক্সেশন পলিসি। ঠিক আছে, নিউ তখন ট্যাক্স বলে কিছু হতো না, নিউ রেভিনিউ পলিসি পলিসি নতুন রেভিনিউ পলিসি কি কি হয়েছিল? রৈয়তওয়ারি সিস্টেম, রৈয়তওয়ারি। ঠিক আছে, রৈয়তওয়ারি সিস্টেম, महलवाड़ी सिस्टम। ঠিক আছে, আর পার্মানেন্ট সেটেলমেন্ট। এই তিনটে যে রেভিনিউ সিস্টেম এলো, সেটা সবাইকে হ্যাম্পার করেছে। কোনোটাতে জমিদারকে হ্যাম্পার করলো, তো কোনোটা রৈয়ত বাড়িকে হ্যাম্পার করলো, মানে রৈয়তকে হ্যাম্পার করলো। যেমন রৈয়ত বাড়িকে ডাইরেক্ট কানেক্ট করলো কাকে? ব্রিটিশ সাথে। তো পার্মানেন্ট একটা ফিক্স হলো, রেভিনিউ কালেকশন শুরু হলো কি এতদিন অব্দি কি তাকে একজনকে দিয়ে দেওয়া হবে। মালবাড়ি সিস্টেমতে এখানে রৈয়তকে
মানে প্রবলেম হলো। তো এই তিনটা আলটিমেটলি সবাই এফেক্টেড। ইন্ডিয়ান যারা রয়েছে, সে জমিদার হোক, ল্যান্ড হোল্ডার হোক বা ফার্মার হোক, সবাই এখানে এফেক্টেড। কিষান আর ফার্মার, ল্যান্ড হোল্ডার দুটোই এফেক্টেড হলো, বুঝলে কিনা। এই একটা সেন্টিমেন্ট কাজ করলো। সেকেন্ড জিনিসটা কি হলো, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজ। ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে কি হলো ইন্ডিয়াতে? কোটার উপর যেটা রয়েছে সে ইনক্রিজ করে দিল কি, ম্যানুফ্যাকচারিং ট্যাক্স। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং যেটা রয়েছে, ট্যাক্স যেটা রয়েছে, ট্যাক্স সেটা ইনক্রিজ করলো কোটান, ইনক্রিজ অন কোটান। ঠিক আছে, কোটান উপর কি, কোথায়? ইন্ডিয়াতে। এটা ইন্ডিয়াতে করেছে, মাথায় রাখবে, এটাই ইন্ডিয়া। আদার হ্যান্ড, ট্যাক্স reduce in on cotton in England। মানেটা কি? কোটান, কোটান মানে কি? কোটান ম্যানুফ্যাকচার। ঠিক আছে, যে স্যার ম্যানুফ্যাকচার হয়ে গেছে, যে বর্তমানটা রেডি হয়ে গেছে, মানে ইন্ডিয়াতে যে জামা কাপড় হ্যাঁ বলো, কি হচ্ছে? হ্যাঁ, স্যার বড্ড হ্যালো। আটকাচ্ছিল। হ্যাঁ, নেট একটু স্লো আছে, ওয়াইফাই দিয়ে। আর পিকচারটাও একটু অফ যাওয়া যাচ্ছিল। আমি বুঝতে পারছি এটা হয়েছে। এখন কি ঠিক আছে? এখন মোটা, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, দেখো, এখন ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ, হ্যাঁ। তো বললাম ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্যাটার্ন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে যারা জামা কাপড় তৈরি করবে, ইন্ডিয়ান, তাদের দাম কি হবে? যদি 50 টাকা থাকে, সাপোজ, যদি একটা গুডসে, একটা কোটানের দাম কত, 50 টাকা থাকলো, সাপোজ ভাই 100 টাকা থাকলো, 100 রুপিস। এটাই ইন্ডিয়াতে যদি ইন্ডিয়ান যদি এটা তৈরি করছে, ইন্ডিয়ান, আর ইংল্যান্ডে যদি তৈরি হচ্ছে, ইন্ডিয়ান মিন্স ইন্ডিয়াতে, সিম্পল ভাষায় ইন্ডিয়াতে, আর ইংল্যান্ডে, এটা ইন্ডিয়াতে, এটা এর উপর কি করবে, ট্যাক্স লাগিয়ে দেবে, প্লাস ট্যাক্স হবে কত, সাপোজ ট্যাক্স 10%। আর এটা এটা সেল কত দামে করবে, 110 টাকাতে। এটা সেল কত দামে করবে, 105 টাকাতে করবে। কারা? ইংল্যান্ড, মানে ইংলিশম্যান। আর এটা ইন্ডিয়ান করবে অ্যাকচুয়ালি, এটা ইন্ডিয়ান। ঠিক আছে, আর এটা কে করবে, ব্রেড। যখন সেল করবে, কার কার বিক্রি হবে বেশি বল, ইন্ডিয়ার না ওদের? অবশ্যই ওদের বিক্রি হবে। এটা এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল বললাম, এটাকে লিখে দিও না। এরকম কি হবে? মানে আজকের সময় এরকম হয় কি, ইকোনমিক্স, অ্যালুমিনিয়াম সাথে হয়, ইন্ডিয়া চাইনা, ঠিক আছে, আমাদের ব্রাজিল সাথে। ঠিক আছে, ব্রাজিল সাথে আমাদের সুগার ইস্যু নিয়ে ডব্লিউটিও তে কেস চলে। ঠিক আছে, কারণ এটা বলা হয় কি, ইন্ডিয়ান যেটা রয়েছে, ইন্ডিয়ান যে সুগার রয়েছে, ইন্ডিয়ান ফার্মার প্রচুর পরিমাণে লোন হয়, তারপরে তারা কি করে, কম দামে যে বিক্রি করে। ঠিক আছে, ওদের অনেকটা প্রফিট হয়, সেই জন্য কম দামে সুগার বিক্রি করে, ব্রাজিলকে এটা প্রবলেম। ঠিক আছে, সেম জিনিসটা ইন্ডিয়া আর ইউএসএ সাথে রয়েছে। ইউএসএ যে এটা বলে কি, ইন্ডিয়ান যে রয়েছে, ইন্ডিয়ান যে গভর্নমেন্ট রয়েছে, সেটা কি করে, ফার্টিলাইজার উপর হাইলি সাবসিডি দেয়।
ঠিক আছে, ফার্টিলাইজার উপর অনেকটাই সাবসিডি দেয়, এটার এগেন্সে রয়েছে, বুঝেছো? তো মেন কথা, এটা সাবসিডি দাও বা ট্যাক্স ইম্পোজ করো, দুটোর ক্ষেত্রে কি হবে? যদি এখানে ট্যাক্স কম করছে, সাবসিডি দিচ্ছে না, ট্যাক্স তো কম নিয়ে নিচ্ছে, গভর্নমেন্ট যদি মনে করে কি কোনো কান্ট্রি যদি ইন্ডাস্ট্রিকে খারাপ করতে হয়, তাহলে কি করবে? ওই ইন্ডাস্ট্রির উপর গভর্নমেন্ট সাবসিডি প্রচুর পরিমাণে দিয়ে দেবে, ট্যাক্স কমিয়ে দেবে। আর সেই কান্ট্রির ওখানের দাম অলরেডি বেশি থাকবে, হাই। তো ইন্ডিয়া থেকে যে জিনিস যাবে, তো ওই কান্ট্রির লোক অ্যাকসেপ্ট করে নেবে, আর ওই নিজের কান্ট্রির ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যাবে। তো ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি এইভাবে, কটন ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে খারাপ করা হয়। বুঝতে পারলে কিনা? হ্যালো, বুঝতে পারলে? আর ইন্ডিয়া কটন জন্য ফেমাস কেন ছিল? কারণ কি তুমি জানো কি ইন্ডিয়াকে কি বলা হতো? ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলা হতো বলো? হ্যালো, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলা হতো? আহমেদাবাদ। 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 হ্যাঁ, নর্থ ইন্ডিয়া কাকে বলা হতো? কানপুর। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাইলাম যে, আচ্ছা সেকেন্ড আর একটা জিনিস জানো, কটন মিল সব থেকে বেশি কোথায় আছে? ম্যাক্সিমাম কটন মিল কোথায় আছে? ম্যাক্সিমাম কটন মিল, ম্যাক্সিমাম কটন মিল কোথায় রয়েছে? বোম্বে, মানে महाराष्ट्र। महाराष्ट्र आज के समय মানে হাইলি কি হতো, কটন ইন্ডাস্ট্রি ডেভেলপ, আর সেই জায়গায় কি করলো ব্রিটিশ এসে কটন ইন্ডাস্ট্রিকে শেষ করার জন্য ইন্ডিয়ান কটন ইন্ডাস্ট্রি থেকে যেটা ফাইনাল গুডস বেরোতো তার উপর কি করতো, বেশি ট্যাক্স ইম্পোজ করে দিত। আর ব্রিটেনতে যেটা ফাইনাল গুডস তৈরি হতো তার উপর ইম্পোজ কম করতো ট্যাক্স, সেই কারণে ইন্ডিয়ান মার্কেটে যখন পৌঁছতো বা যে কোনো মার্কেটে গেলে, তো সব থেকে ইন্ডিয়ান মার্কেটে বেসিক্যালি ওরা তো ইন্ডিয়ান মার্কেটে সেল করতো। তো ইন্ডিয়ান মার্কেটে যখন আসতো তখন কি হতো, ইন্ডিয়ানসরাও তাদেরই প্রোডাক্টকে কিন্তু, কারণ যেহেতু সস্তা হতো, কম চিপ হতো, চিপ করে হতো, আর ইন্ডিয়ান কস্টলি হয়ে যেত যেহেতু ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, সেই কারণে কি হলো, ইন্ডাস্ট্রি খারাপ হলো। বুঝতে পারলে কিনা? তো ফার্স্ট ইকোনমিক্সে কি বললাম, নিউ রেভিনিউ পলিসি, রৈয়তবাড়ি মাহলবাড়ি পার্মানেন্ট সিস্টেম এগেনস্ট ইন্ডিয়ান ছিল, এই সেন্টিমেন্টের এগেনস্ট ইন্ডিয়ান ছিল। সেকেন্ড নাম্বার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করলো কিভাবে, ইনক্রিজ দ্য ট্যাক্স অন দ্য কটন ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া অ্যান্ড রিডিউস দ্য ট্যাক্স কটন ইন্ডাস্ট্রি ইন ইংল্যান্ড। সেই কারণে কি হলো, আলটিমেটলি ডিক্লাইন দ্য ইন্ডাস্ট্রি, কটন ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার প্রোডাক্ট। কিছুদিন আগে শুনেছিলে একটা ঘটনা, ফার্ম ল। হ্যালো, স্যার বলছি ডিক্লাইন অফ দ্য কটন ইন্ডাস্ট্রি, এই জায়গাটা আর একবার একটু বলবেন? এই তো ডিক্লাইন তো হলোই। তুমি যদি তুমিও কোনো জিনিস, তুমি কটন তৈরি করছো, আমিও কটন তৈরি করছি, ঠিক আছে, তুমিও কটন তৈরি করছো আর আমিও, তুমি এ রয়েছো আমি বি রয়েছি, দুজনই করছি, আমি তো বললাম। এবার দুজনই যদি তৈরি করছি, দুজন র র মেটেরিয়াল গুলো কিনে উনে সাপোজ 100 টাকাতে তুমি তৈরি করলে, তোমার 100 টাকা কস্ট পড়লো, আমারও 100 টাকা কস্ট পড়লো। তারপর গভর্নমেন্ট কি করলো, তোমার উপর 10 কত বসিয়েছে, 5%, আমার উপর 5% বসিয়েছে। তো তারপরে 110 টাকা হয়ে গেল, আমার 105 টাকা হয়ে গেল দাম। এবার তারপরে তুমি চাইবে 5 টাকা ইনকাম করতে, 5 টাকা ইনকাম করে 115 টাকাতে বিক্রি করবে। আমি চাইবো 5 টাকা ইনকাম করতে, আমি বিক্রি করব 110 টাকা। এটা সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে কার বিক্রি হবে, তোমার না আমার? হুম? এর না বির বিক্রি হবে? এর বিক্রি হবে। হ্যাঁ এর স্যার। যখন বিক্রি হবে,
তখন এর ম্যাটেরিয়াল যদি বিক্রি না হয় তাহলে কি এ প্রোডাকশন করবে? না। প্রোডাকশন যদি না করে তার ইন্ডাস্ট্রি কি হবে? শেষ। হ্যাঁ, বন্ধ হয়ে যায়। তাই তো ইন্ডিয়াতে হলো। ইন্ডিয়া এক্ষেত্রে ইন্ডিয়া ছিল, বি লন্ডন ছিল, মানে ব্রিটেন ছিল। বুঝতে পারলে কিনা? হ্যাঁ ক্লিয়ার? স্যার, এবার বুঝতে পেরেছি। তার মানে স্যার, ট্যাক্সটা ওরা যেটা ইম্পোজ করতো আমাদের ইন্ডাস্ট্রিকে অ্যাকচুয়ালি বন্ধ করে দেওয়াটাই ওদের এম ছিল। অফকোর্স ছিল। এখানে বন্ধ না করলে তো ইংল্যান্ডের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি করে সাকসেস হবে? হ্যাঁ। ওখানে তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলছিল না। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তখনই সেম টাইম ওখানে 19 সেঞ্চুরি যেটা ছিল পিক পয়েন্টে ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তাই না? হ্যাঁ। হ্যাঁ। 18 সেঞ্চুরিতে শুরু হলো আর 19 সেঞ্চুরি পিক পয়েন্টে ছিল। আর পিক পয়েন্ট কে সাকসেস করতে গেলে কি করতে হবে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন জন্য র মেটেরিয়াল যদি আসে, র মেটেরিয়াল পেয়ে গেছে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে র মেটেরিয়াল পেয়ে গেল ভালো করে। সেকেন্ড জিনিস, ওটাকে যখন গুডস, ফাইনাল গুডস তৈরি করবে তার জন্য মার্কেট লাগবে কিনা, বলো? হ্যাঁ। আর হ্যাঁ। হ্যাঁ। মার্কেট কোথায়? মার্কেট হাইলি পপুলেটেড কান্ট্রি যেখানে হবে ওখানেই লাগবে, যেখানে পপুলেশন থাকবে। ইন্ডিয়া সেই ক্ষেত্রে সব থেকে বেস্ট প্লেস ছিল, পপুলেটেড কান্ট্রি রয়েছে। কিন্তু প্রবলেম এটা ছিল কি, ইন্ডিয়াতেও ওটা কটন ইন্ডাস্ট্রি খুব ডেভেলপ ছিল। তাহলে ইন্ডিয়াতে যদি কটন ইন্ডাস্ট্রিকে চাপিয়ে ওদের যদি প্রোডাক্ট কে সেল করতে হয়, কি করতে হবে? ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিকে আগে শেষ করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ। ইন্ডিয়ান হ্যাঁ। হ্যাঁ। ইন্ডাস্ট্রিকে শেষ করার আগে কি করতে হবে? ইন্ডিয়ানদের উপর ট্যাক্স বাড়িয়ে দাও, দাম বাড়িয়ে দাও, ডিসক্রিমিনেটেড হবে। মানুষ তখন সস্তা জিনিস কিনবে। আর সস্তা জিনিস যখন কিনবে, কতদিন বসে ইন্ডাস্ট্রি খাবে? কিছুদিন পরে তালা লাগিয়ে যাবে। বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, হুম, এবার পুরোটা এটাই। ক্লিয়ার। হুম। চলো, কমার্শিয়ালাইজেশন অফ ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিকে কমার্শিয়ালাইজেশন করা মানে কি? কমার্শিয়াল প্রোডাক্ট কে, মানে কমার্শিয়াল এগ্রিকালচার কে ক্রপ করতে হবে। বুঝতে পারলে কিনা? কমার্শিয়াল জিনিস মানে ফুড, যে খাবার, ফুড সিরিয়ালস যেগুলো রয়েছে সেগুলোকে প্রডিউস করার, রাইস, বিট এগুলো প্রডিউস করার জায়গাতে কমার্শিয়াল প্রোডাক্ট কে প্রডিউস করবে। ঠিক আছে? এটা ফোর্স করলো। এখানে কি করলো? ফোর্স টু কমার্শিয়াল এগ্রিকালচার। एग्जाम्पल, एग्जाम्पल, तिनकठिया सिस्टम। इन बिहार तिनकठिया सिस्टम কি ছিল? হ্যালো, চম্পারণতে জেনারেলি যে ইন্ডিগো যারা ছিল, ইন্ডিগো যেটা হতো সেটা মানে সাপোজ এরকম রয়েছে, একটা ল্যান্ড রয়েছে, ঠিক আছে? এই ল্যান্ড রয়েছে, ঠিক আছে? ল্যান্ডে কি করতো? এটাকে ল্যান্ডকে কি করো তুমি? 1 2 3 4 5, কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এত দূর উপরে যা করা খুশি করো, কিন্তু এখানে যা ইচ্ছে তুমি করো, কিন্তু এই তিনটে ইন্ডিগো চাষ করতে হবে। ইন্ডিগো, ঠিক আছে? মানে কি 3/20, ঠিক আছে? মানে 20-র মধ্যে 3 ভাগ যেটা রয়েছে ইন্ডিগো চাষ করতে হবে। এটা ফোর্সফুলি করা, মানে করতেই হবে। মানে 17টা পার্ট উপর যা খুশি করো, কিন্তু বাকি 3টে পার্ট যেটা রয়েছে সেটা তোমাকে ইন্ডিগো চাষ করতে হবে। এটাই ছিল তিন কাঠিয়া সিস্টেম। বুঝতে পারলে কিনা? হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হুম। তাছাড়া এই তার মানে পর্যন্তই তার থাকলো। মানে স্যার, স্যার বলছি, 3/20 এটা পুরোপুরি কি গভর্নমেন্ট থেকে ফিক্সড করে দিয়েছিল? গভর্নমেন্ট ফিক্স করে দিল, আর ফিক্স করে দেওয়ার পরে এবার দেখো প্রবলেম।
ইন্ডিগো কি করবে? ইন্ডিয়ানদের কাছে তো ইন্ডিগো কোনো দরকার নেই, বুঝতে পারলে কিনা? ইন্ডিগো কোথায় লাগতো? ইংল্যান্ডে লাগতো, ইন্ডাস্ট্রিতে যেত। ঠিক আছে, এবার কি করলো ইন্ডিয়ান থেকে ইন্ডিগো, আগে ইন্ডিগো প্রডিউস করালো ফোর্সফুলি, কি প্রডিউস করতে হবে নিয়ম করে দিল। কালেক্টর যেটা ছিল, কালেক্টর তো রাজা সাহেব হয় তখন। ঠিক আছে, কালেক্টরের অর্ডার এলো কি 3 কাঠিয়া সিস্টেম ফলো করতে হবে, নাও ফলো করো। চম্পারণ, চম্পারণ মানে বিহারতে, মোটামুটি পুরো বিহারতে, সাউথ বিহারতে সব জায়গায়, সাউথ নর্থ ওয়েস্ট বিহারতে সব জায়গায় পুরো এইগুলো শুরু হলো। তো ইন্ডিগো সিস্টেম মানে 3 কাঠিয়া, মানে 20 ভাগের 3 ভাগ তোমাকে কি করতে হবে, 20 ভাগের মধ্যে 3 ভাগ ইন্ডিগো করতে হবে, নীল করতে হবে, এগুলো চাষ করতে হবে। ঠিক আছে, এবার তারপরে এটাকে কম দামে ওরা নিয়ে যাবে, কারণ কেনার লোক কেউ নেই, মনোপলি আছে, একমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বুঝতে পারছো কিনা? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর তাছাড়া ইউরোপিয়ান কিছুটা ছিল, যখন মনোপলি শেষ করার পরও তো প্রবলেমটা কি, এত হিউজ ক্যাপিটাল রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ পলিটিক্যাল পাওয়ার রয়েছে, সে কারণে অন্য কোনো কোম্পানি, ইউরোপিয়ান কোম্পানি আসতেই পারলো না ইন্ডিয়া। তো তারাই ফোর্স নিয়ম করলো, আর তারাই কি করলো আলটিমেট, তারাই কিনবে এদের থেকে কম দামে র মেটেরিয়াল, ইন্ডিগোকে কম দামে নিয়ে যাওয়ার পর ওখানে যাবে, আর ওখানে নিয়ে ওটাকে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা ইউজ করবে, তারপর ওটাই ম্যানুফ্যাকচার গুডস যা আসবে সেটা বেশি দামে আবার বিক্রি করবে ইন্ডিয়া। বুঝতে পারলে কিনা এই জিনিসটাকে? এই পুরো সিস্টেমটা এইভাবে যেটা এগোলো, এটাকে বলা হয় ট্রেড অ্যান্ড ওয়েলথ। ঠিক আছে, এখানে আরো কি করলো ফোর্স, কি করলো ফোর্স করতে, মানে টোবাকো। ঠিক আছে, টোবাকো চাষ করতে ফোর্স করলো, আফিমের চাষ করতে ফোর্স করলো, আফিম। ঠিক আছে, মাথায় রাখবে, আফিমের চাষ করতে মানে ফোর্স করলো। তাছাড়া আর কি করলো ওরা, চা খেত তো, চা, চা চা চাষ করতে, এগুলো সব কমার্শিয়াল প্রোডাক্ট। ঠিক আছে, বাকি ইন্ডিগো তো বললোই, ইন্ডিগো তো বললে। ঠিক আছে, এবার তোমাকে বলি, একটা রিসেন্টলি একটা এক্সাম্পল বলছি। আফগানিস্তানতে আজকে যে গভর্নমেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্টকে তুলে দেওয়া হয়েছে, তার পিছনে রিজন কোনো আতঙ্কবাদী পড়ে। তোমরা জানো কি ওখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট রিজন কি রয়েছে? আফগানিস্তানের গভর্নমেন্ট যে কোল্যাপস হলো তার কারণটা কি? কারণটা এটা আফিমের, বুঝলে কিনা? আফিম চাষ ওখানে মেন কারণ হচ্ছে, আফিমের চাষ হতো, আর তারপরে ইললিগাল ভাবে আফিমের চাষ করে তারপরে বাইরে ইললিগাল ভাবে যেত, গভর্নমেন্টের কাছে কোনো সোর্স অফ রেভিনিউ শেষ হয়ে গেছিল প্রায়। পুরো এই কন্ট্রোলটা কে করে নিয়েছিল? ওখানকার আইসিস, আইএস, আই যেগুলো ছিল আতঙ্কবাদী গুলো, তারা এগুলোর উপর কন্ট্রোল করে নিয়েছিল, হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করতো। সেই কারণেই ওদের, যার কাছে ইকোনমিক পাওয়ার না থাকলে সে মিলিটারি পাওয়ার দিয়ে কিছু করা যাবে না। ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হলে মিলিটারি এম্পাওয়ারমেন্ট হবে, আর তারপরে গভর্নমেন্ট পর্যন্ত তুলে দিতে পারে। সেটা এক্সাম্পল হচ্ছে আফগানিস্তান। এটা আফগানিস্তান, কারণ আফগানিস্তান যেটা রয়েছে, আফগানিস্তান, আফগানিস্তান রয়েছে, সেটা কি রয়েছে, লার্জেস্ট প্রডিউসার, লার্জেস্ট প্রডিউসার অফ কফি। ঠিক আছে, আর এটা 2022 সালে আইএস এর কোশ্চেন, বুঝলে কিনা? বোঝা গেল? হ্যাঁ স্যার। তার আগে চায়না ছিল, এখন নাম্বার 1 রয়েছে কে? আফগানিস্তান। চলো, তো মোটামুটি এটা বুঝতে পারলে, এইসব জিনিসকে একসাথে বলতে পারো ড্রেন অফ ওয়েলথ। ঠিক আছে, ড্রেন অফ ওয়েলথ থিওরি অফ, এটা কে দিয়েছিল? দাদা ভাই নওরোজি। দাদা ভাই নওরোজি ফার্স্ট টাইম কি করে ইন্ডিয়ানদেরকে পার ক্যাপিটা ইনকাম কে মেজার করে, আর তারপরে ড্রেন অফ ওয়েলথ থিওরি উনি বলেন কি, উনি প্রথম ইন্ডিয়ানদেরকে বোঝানোর চেষ্টা করে। ঠিক আছে, এই ড্রেন অফ ওয়েলথ থিওরি দিয়ে, কি দেখো ব্রিটিশ অ্যাকচুয়ালি কি চাইছে,
ইন্ডিয়া থেকে রেভিনিউ ইংল্যান্ড পাঠাচ্ছে। দেখো দুটো, ইনি কি বোঝানোর চেষ্টা করলো সেটা শুনুন। বললো ব্রিটিশের কাজকর্ম কি রয়েছে সেটা শুনুন। ও বলল ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে রেভিনিউ নেবে, ঠিক আছে, আর রেভিনিউ নিয়ে পাঠাবে কোথায়? ব্রিটেন, ঠিক আছে, ব্রিটেন পাঠাবে, মানে ইন্ডিয়া থেকে রেভিনিউ ট্যাক্স কালেকশন করবে আর সেটা ব্রিটেন পাঠাবে, আর ব্রিটেনতে ওটাকে ইনভেস্টমেন্ট করবে, ঠিক আছে, ইনভেস্টমেন্ট হবে, আর এখান থেকে যেটা প্রফিট জেনারেট হবে সে প্রফিট দিয়ে আবার কি করবে? ইন্ডিয়াতে পাঠাবে। বলে ইন্ডিয়াতে পাঠাবে, এখান থেকে এটাকে লোন হিসাবে পাঠাবে, মানে লোন থেকে আবার ইন্টারেস্ট কোথায় যাবে? ইন্ডিয়ান টাকা। একটা তো এই সিস্টেম হলো, আর অন্য একটা সিস্টেম কি হলো, কি ইন্ডিয়াতে কম দাম দিয়ে র মেটেরিয়াল কেনো, আর ওখান থেকে ফিনিশ প্রোডাক্টকে বেশি দাম দিয়ে ইন্ডিয়াতে। বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল এটা? স্যার বলছি স্যার, লোনটা তার মানে কারা নিত মেনলি? ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি গুলো, ঠিক আছে, মানে ওরা বলতো এটা কি আমি তো লোন দিচ্ছি, মানে এখানকার টাকা লোন দিচ্ছি, আর তারপরে লোন হিসাবে আবার কি করবে, ব্রিটিশ যেখানে সেট আপ রয়েছে তারাই আবার লোন, এখান থেকে লোনের টাকা সুদ হিসাবে পাঠাবে ব্রিটেন। বুঝেছো কিনা? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এটা সোজাসুজি আজকে ব্ল্যাক মানি, যেমন কি তোমার কাছে প্রচুর টাকা রয়েছে, তুমি কি করবে, ওই ABC3 সব কোম্পানি খুলে নাও, আর তারপরে আর্নিং দেখাও কি কোম্পানি রয়েছে, তারপরে ট্যাক্স করে হোয়াইট মানি দিয়ে দাও, বলো কি এটা হোয়াইট মানি, আমার ওই কোম্পানি, আমার ওর ওই শালীর নামে রয়েছে, ওই বউর নামে রয়েছে, খুলে দাও। ইন্ডাস্ট্রি আদৌ কিছু চলছে না, কিন্তু ওর থেকে জেনারেট করিয়ে দেবে, রেভিনিউ দেখিয়ে দেবে এত টাকা। আজকে এইভাবে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার চেষ্টা করছে, তখন ব্রিটিশ কি করতো, কি দুনিয়া দেখো, ব্রিটিশ খুব চালু ছিল, ও জানে কি আমি আছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলে এসেছে, ফ্রেঞ্চ রেগুলেশন হয়ে গেছে, রাশিয়ান রেগুলেশন 1917 হয়ে গেছে, ফ্রেঞ্চ রেগুলেশন হয়ে গেছে। বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। 1759 ডিকলোনাইজেশন হয়ে গেছে, ব্রিটেনকে তাড়িয়ে দিয়েছে ইউএস, আর ইউনাইটেড হয়ে ওখানে আবার কনস্টিটিউশন লেখা হয়ে গেছে, একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট রয়েছে। তাছাড়া ওয়ার্ল্ড ওয়ার 1 সময় সুপার পাওয়ার আমেরিকা হয়ে গেছে। বুঝতে পারলে কিনা? ওয়ার্ল্ড ওয়ার 1 সময় আমেরিকা সুপার পাওয়ার রয়েছে। এই সব যখন চোখে দেখলো এত কিছু জিনিস, তো আমেরিকা কি ছাড়বে? আমেরিকা তো সাপোর্ট করছে ডেমোক্রেটিক নেশন। তো তো এখানে ব্রিটিশ নিজেকে ডেমোক্রেটিক ভ্যালুকে, মানে ডেমোক্রেট মানে কি, একটা জাস্টিসিবল ভ্যালু সেট করতে চাইছে, জাস্টিস করতে চাইছে কি আমি ইন্ডিয়ান সাথে খারাপ কিছু করছি, দুনিয়াকে জিও পলিটিক্সেও দেখানোর চেষ্টা করছে। জিও পলিটিক্স একটা বড় জিনিস, একটা খারাপ ওয়ার্ড কিন্তু তোমার পুরো কান্ট্রি ডুবে যেতে পারে। তো এই জিও পলিটিক্স পারসেপশন যা ভালোর জন্য যায়, বাকি কি করছো না করছো সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানে কান্ট্রির মাঝে জিও পলিটিক্সে তোমার পারসেপশন, তোমার কান্ট্রি যদি ভালো থাকে তাহলে এখানে বেশি ইনভেস্টমেন্ট আসবে, বেশি, মানে বাকি কান্ট্রি তোমাকে কি করবে, হেল্প করবে। হেল্প মানে কি, হেল্প না করলেও তোমার এনিমি হবে না। স্যার এখন যেমন জিও পলিটিক্সে মালদ্বীপের ব্যাপারটা হয়েছে আর কি। হ্যাঁ, মালদ্বীপের ব্যাপারটা ও নিজেই করেছে এখন। বুঝতে পারলে কিনা? মালদ্বীপ এমন কিছু নেই কি ইন্ডিয়ার জন্য কোনো বিশাল বড় থ্রেট হয়ে যাবে কালকে। হ্যাঁ, চায়না যখন আসবে তারপরে দেখা যাবে থ্রেট, কিন্তু প্রবলেমটা কি হয়েছে শোনো, মালদ্বীপ কিচ্ছু করতে পারবে না, ইন্ডিয়া চাইলে সবকিছু করে দেবে, না করলেও করে দেবে, পারসেপশন ইন্ডিয়ার কাছে রয়েছে। মালদ্বীপ খারাপ নিজের পারসেপশন করেছে। বুঝতে পারলে কিনা? আজকে কেন চায়না থেকে বেরোচ্ছে ইনভেস্টমেন্ট, কারণ কি মেইন জিনিস জিও পলিটিক্স এ তোমার পারসেপশন কেমন হচ্ছে। ইসরায়েল এত বড় কিছু করেও ইসরায়েল কি একবারও বলছে, মানে মার ওইদিকে গুলি যা কিছু করছে করছে, মানে হামাস অ্যাটাক হলো কিন্তু ও কি দিল, একটা ভিডিও পুরো পুরো প্রুভ করে দিল কি দেখো আমি কোন রকম অ্যাটাক। বুঝতে পারলে কিনা? সে প্রুফ কতটা ঠিক কি না জানি না, কিন্তু জিও পলিটিক্স একটা
পারসেপশন তো গেল কি ইসরায়েল নিজের জায়গাতে ঠিক রয়েছে, এখন হিউম্যান রাইট কে সেরকম ভায়োলেশন করছে, বুঝতে পারলে কিনা, যুদ্ধকে যুদ্ধের মতন লড়াই করছে। সেরকম ইন্ডিয়াতে ব্রিটিশ কি করছে, সম্পত্তি তারই, আমি জানি তারই সম্পত্তি, ও রেভিনিউ রাইট পেয়ে গেছে, দিওয়ানি রাইট ও পেয়ে গেছে 1765 সালে। 1765 সালে শাহ আলম ব্রিটিশ থেকে রেভিনিউ রাইট পেয়ে গিয়েছে, ঠিক আছে। উড়িষ্যা, বেঙ্গল, বিহার এসব উপর ওর রেভিনিউ রাইট। আর উড়িষ্যা, বিহার, বেঙ্গল মানে একটা বিশাল বড় জিনিস, মোটামুটি হাফ অফ ইন্ডিয়া। শুধু বিহার, বেঙ্গল, উড়িষ্যা শুধু নয়, তার সাথে আরো এক্সিস্টিং যে স্টেট গুলো রয়েছে সেগুলোও ছিল, বাংলাদেশ, এগুলো সব ওর মধ্যেই ছিল, ঝাড়খণ্ড ওর মধ্যেই ছিল, বুঝতে পারলে কিনা। এত বড় এরিয়ার উপর রেভিনিউ কালেকশন করতো 1765। তারপরে আস্তে আস্তে যেটা অ্যানেক্সেশন পলিসি হলো, তারপরে তো পুরো ইন্ডিয়ায় মোটামুটি করে নিল, কালেক্ট করতে লাগলো রেভিনিউ। তো রেভিনিউ কালেক্ট করলো, কালেক্ট করে ব্রিটেনকে পাঠাতো। এবার যদি শুধু রেভিনিউ কালেক্ট করে ব্রিটেন পাঠিয়ে দিত, তাহলে কি বলতো দুনিয়া, কি বলতো ব্রিটিশ শুধু এখানে লুটতে এসে। ব্রিটিশ বলে আমি লুটতে কিছু আসিনি, আমি তো এখানে ইন্ডিয়ানদের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, রোড ডেভেলপ করছি, পুল ডেভেলপ করছি, ব্রিজ ডেভেলপ করছি, এগুলো সব কাজ করছি, ঠিক আছে। তাছাড়া ল অ্যান্ড অর্ডার এখানে সিচুয়েশন বানিয়ে রেখেছি। আমি তো গভর্নমেন্ট চালাচ্ছি। অন্যদিকে ব্রিটেন কি করতো, ব্রিটেনকে ইনভেস্টমেন্ট করতো, আর ইনভেস্টমেন্ট করে ওখান থেকে যা প্রফিট বেরোতো বা যা টাকা এক্সট্রা থাকতো সেটা আবার ফ্যাক্টরি, ফ্যাক্টরি কিন্তু ইন্ডিয়ানদের নয়, ও ব্রিটিশকেই লোন দিত, আর লোন দিয়ে ব্রিটিশ থেকে আবার ইন্টারেস্ট নিত। যেটুকু রেভিনিউ দিয়ে নিতে পারলো, এখানে তো জাস্টিবল নেবে, বেশি তো নিতে পারে না রেভিনিউ, তো কিভাবে নিতে হয়। তো চলো, একে ক্রাইসিস হবে যখন লোনের, ইন্ডিয়াতে যে থাকবে ব্রিটিশ কোম্পানি তাকে ক্রাইসিস হবে। এবারে এই ক্রাইসিসটা কিভাবে মেনটেন করবে, তো লোন ওখান থেকে চাইবে আর ওকে ইন্টারেস্ট পাঠাবে। ক্রাইসিস নামে শুধু ঢং, কোনো ক্রাইসিস ওরাইসিস নয়। এখান থেকে রেভিনিউ চাইলে এখানে রেখে নিত, দরকার কি ছিল এখানে ফিরিয়ে তারপরে লোন হিসাবে নেওয়া, বুঝতে পারলে কিনা। হ্যালো, বোঝা গেল। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ইন্ডিয়ানের টাকা ছিল তো রেভিনিউ এখান থেকে ডিভাইড করে দিয়ে দিত, তারই তো ব্রিটিশের ফ্যাক্টরি তো এখানে ইন্ডিয়াতে, প্রবলেমটা কি, এখানেই তো ইন্ডিয়ার ফ্যাক্টরি এখানে রয়েছে, এখানে রেখে নিতে পারতো টাকা। না, ও দেবে কোথায়, ব্রিটিশ, আর ব্রিটিশ আবার ফ্যাক্টরিকে লোন কেন দেবে, কারণ কি লিগাল হয়ে যাবে, কি আমি লোন দিয়েছি তাই জন্য সুদ নিচ্ছি, বুঝতে পারলে কিনা, ইন্টারেস্ট নিচ্ছি, ক্লিয়ার। তো দিস ইজ দ্য কল নাথিং বাট দ্য ড্রেন অফ ওয়েলথ থিওরি। এটা প্রথম পাবলিক, মানে পাবলিকতে ফার্স্ট কে করেছে, সেটা দাদা ভাই নওরোজ, ঠিক আছে, বুঝতে পারলে, এটাই রয়েছে ড্রেন অফ ওয়েলথ, ক্লিয়ার। হ্যাঁ স্যার, চলো ক্লিয়ার। নেক্সট, নেক্সট রিজন যেটা রয়েছে সোশ্যাল এন্ড রিলিজিয়াস। রিলিজিয়াস, সোশ্যাল আর রিলিজিয়াস রিজন কি ছিল, কাউজেস কি ছিল। তো ফার্স্ট এক লাইন করে একদম প্রথম থেকে তোমরা বলো কি 1813 সালে আমি কি পড়িয়েছিলাম, চার্টার অ্যাক্টে কি পড়িয়েছিলাম বলো, চার্টার অ্যাক্ট অফ 1830 পলিটিতে পড়িয়েছিলাম, বলো কি বলেছিলাম। অ্যালাউ ক্রিশ্চিয়ান মিশনারি টু ইন্ডিয়া ফর spreading of English education, ইংলিশ এডুকেশন, ইংলিশ এডুকেশনকে স্প্রেড করার জন্য কি করলো, ইন্ডিয়াতে পাঠানো। অ্যাকচুয়ালি তা নয়, অ্যাকচুয়ালি এটা রিলিজিয়াস মাইন্ডসেট, বুঝতে পারলে কিনা, कि मिशनरी के এখানে আসার পর সে কি আর এডুকেশন কে প্রোভাইড করবে, নাকি
এডুকেশন ইংলিশ থ্রো। ও বললো কি ইন্ডিয়ানকে এনলাইটমেন্ট করবো আমরা, ঠিক আছে, এনলাইটমেন্ট করবো, কিন্তু এনলাইটমেন্টের বাহানা করে ওরা কি করলো অ্যাকচুয়ালি ক্রিশ্চিয়ান না। হ্যালো, ক্লিয়ার? তারা কি করতো জানো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্রিশ্চান কি বলতো, ক্রিশ্চান কি বলতো জানো? ক্রিশ্চান বলতো, ক্রিশ্চান সাইড হিন্দু আর মুসলিম নিয়ে, হিন্দুকে বলতো কি এ তো আনসিভিলাইজ রয়েছে, ঠিক আছে, আনসিভিলাইজ, বলতো আনসিভিলাইজ রয়েছে। আর মুসলিমকে বলতো ডিসঅনেস্ট, ঠিক আছে, মুসলিমকে বলতো ডিসঅনেস্ট রয়েছে, ঠিক আছে। ওয়ার্ডটা খুব সিলেক্ট করে ইউজ করুন, যাতে এই ডিসঅনেস্ট ওয়ার্ডটা হিন্দুকে ভালো লাগে, বুঝতে পারলে কিনা, হিন্দুকে ভালো লাগে, কারণ কি মুসলিম বেঈমান রয়েছে। আর আনসিভিলাইজ এটা মুসলিমকে ভালো লাগে, কি আমি এসেছিলাম তাই তোমাদেরকে একটু সিভিলাইজ করলাম, নাহলে তোমরা তো অতটা ভালো ছিলেও না। আমি এলাম তারপরে মনুমেন্ট গুলো তৈরি করতে লাগলো, আমি এলাম তাজমহল দিলাম, আমি এলাম রেড ফোর্ট গল্প, ঠিক আছে, এই মিনার করলাম ওই মিনার করলাম সবকিছু করলাম, তারপরে তুমি অনেক কিছু জিনিস বুঝতে পারবে। আর এটা কথাটাও সত্যি রয়েছে অনেকটা, বুঝতে পারলে কিনা? তো সে কারণে ওরা সুইটেবল ওয়ার্ড এটা সিলেক্ট করলো দুজনের এগেন্স্ট, কি এরা দুজন নিজের মধ্যে বলে হ্যাঁ তুমিও তো ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এখানে ডিভাইড এন্ড রুল তো হলোই, সাথে সাথে ডিসক্রিমিনেট করল, একদিকে এক সারাই করিয়ে দিল, আর তার সাথে ইউরোপিয়ান সাথে ডিসক্রিমিনেট করে দিল, ঠিক আছে। ইউরোপিয়ান মানে ইউরোপিয়ান সিম্পল ইংলিশ যারা ছিল, ইংলিশ ইংলিশ তার সাথে এটা আলাদা হয়ে গেল, বুঝতে পারলে কিনা? একদিকে ডিসক্রিমিনেট, অন্যদিকে ডিভাইড, বুঝতে পারলে কি? ক্লিয়ার? যতদিন এরা বুঝতে পারলো না ততদিন ঠিক আছে, পরে অনেক এমন হলো প্যাগাম্বার, অনেক এমন হলো ইন্ডিয়ান সান ফিলোসফার, তারা এগুলো বোঝাতে, সমাজকে বোঝাতে শুরু করলো। আর তার মধ্যে সব থেকে বড় সন্ত গান্ধী, বুঝতে পারলে কিনা, সেকেন্ড নাম্বার। আচ্ছা স্যার, বলছি যে হ্যাঁ, তাহলে ব্রিটিশরা যে ওই টাইমে শুধু তো ধর্ম প্রচারের সাথে সাথে মানে শিক্ষার প্রচারের সাথে সাথে ওখানে প্রচুর স্কুল বা কলেজ এইগুলোও কিন্তু স্থাপন করেছিল, তাহলে স্কুল কলেজটাও স্থাপন করাটার পেছনেও কি ওদের এটাই মানে এম ছিল যে ধর্মপ্রচার? অফকোর্স দেখো জিনিসটা তো একটা রয়েছে না, ব্রিটিশ এটা মনে করতো 1835 সালে, দেখো 1813 সালে কি হলো, 1813 সালে এডুকেশন উপরে একটা কি হলো, মানে বাজেট পাস করা হলো, 1 লাখ টাকা দেওয়া হবে অ্যানুয়ালি, বুঝেছো। কিন্তু সেটা ইমপ্লিমেন্ট এই জন্যই শুরু হলো না, কারণ কি সেই এডুকেশন কি ন্যাশনাল মানে নেটিভ ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজে দেওয়া হবে নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেওয়া হবে, বুঝেছো। এই কনফিউশন, এই ডিলেমার উপর চর্চা করতেই থেকে গেল, ব্রিটিশ পার্লামেন্ট কিছু করতে পারলো না। 1833 সালে যখন উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে আসে, তখন এর উপর ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। তখন ইমপ্লিমেন্ট করার চেষ্টা এই জন্য করে কারণ কি সামনে ছিল রাজা রাম মোহন রায়, যেটা একটা বিগ সাপোর্টার ছিল কিসের, ইংলিশ এডুকেশনের, বুঝেছো। তাই জন্য ভাবলো কি কোন রকম সোশ্যাল ব্যারিয়ার আসবে না, এটাই একটা তো রাজা রাম মোহন রায় যেটা রয়েছে ইংলিশের সাপোর্টার ছিল। রাজা রাম মোহন রায় চাইতো কি ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে তাকে শেষ করা উচিত, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যাবে আমাদের স্টুডেন্ট, আর তারপরে অ্যাডমিনিস্ট্রেশন থেকে গিয়ে তারপর ব্রিটিশের সব চালচলনটা বুঝতে পারবে, বুঝতে পারলে কিনা। এটা ছিল রাজা রাম মোহন রায়ের কনসেপ্ট, কারণ ও তো একদম ফাদার অফ ন্যাশনালিজম, বুঝতে পারলে কিনা। অন্যদিকে অন্যদিকে
ব্রিটিশের আইডিয়া কি ছিল কি তাদের মানে স্টুডেন্ট এখানে কম দামে মানে পড়াশোনা করে আমি শিক্ষা দিয়ে দেবো, তাদেরকে ট্রেনিং দিয়ে দেবো, তারপরে আমরা ইজিলি লেবার পেয়ে যাবো, আর আমি তো এক্সপ্লয়টেশন ইকোনমি করবো, সেটা করতেই থাকবো। কিন্তু সেটা এটা বুঝতে পারেন। ইভেন যখন তারপরে কি হয়, এটার উপর ঠিক করার জন্য কি এডুকেশন কোন ভাষায় দেওয়া যায় তার জন্য 1800 আর কমিশন রিপোর্ট দেয়। ম্যাককেলে কমিশন ছিল, চেয়ারম্যান ছিল ম্যাককেলে, লর্ড ম্যাককেলে। ঠিক আছে, ও কমিশন রিপোর্ট দেয়। মিনিট রিপোর্টে কি বলা হয়েছিল যে ইন্ডিয়ান যেটা রয়েছে ইন্ডিয়ান থাকবে, মানে চেহারা দিয়ে ইন্ডিয়ান থাকবে, কিন্তু টেস্ট থাকবে তার কি, টেস্ট থাকবে ব্রিটিশ। বুঝতে পারলে কিনা, মানে এটা বুঝতে পারলে কি তাকে ব্রিটিশ টেস্টটা ধরিয়ে দাও, মানে ইংলিশটা টেস্ট দিয়ে দাও, আর তারপরে সে ইংলিশের জন্য কত কিছু খরচা করবে, ইংলিশের মানে, আর তারপরে তার জন্য দেখেও পাগল হয়ে যাবে। ঠিক তেমনই যেমন কি একজনকে যদি টাকা খরচা করাতে হয় তাকে কিছু করতে হবে, একটা পেয়ালায় 1 কাপ দিয়ে দাও, তার যতই ভালো হোক টেস্ট দিয়ে দাও। তো ইন্ডিয়ানকে তাই করলো, ওরা এডুকেশন টেস্ট দিয়ে দিল, ইংলিশ এডুকেশন টেস্ট দিয়ে দিল। আর আজকেও দেখো সেই অক্সফোর্ড, সেই বাইরের দেশে গিয়ে কত টাকা, কোটি কোটি টাকা খরচা করে চলে আসছে পড়ার। বুঝতে পারলে কিনা, তো টেস্ট এটা দেওয়া উচিত। বুঝতে পারলে কিনা। তো তুমি যে বলছো কি স্কুল কলেজ যেটা করা হয়েছে সবকিছু ইন্ডিয়ান ভালোর জন্য যে করে তা নয়। ও রেলওয়ে এস্টাবলিশ করেছে তাড়াতাড়ি র মেটেরিয়ালকে মোবিলাইজেশন করার জন্য। আমরা ভাবছি কি আমাদেরকে মোবিলাইজেশন, তার জন্য তো শুধু ফ্রেট করিডোর করে দিত, মালগাড়ি করে দিত, তাহলে সাবারি গাড়ি কেন করবে? সাবারি গাড়ি করার পিছনে তার মাইন্ডসেট ছিল কি যখন আর্মি মুভ করতে হবে তখন কোথায় পারবে, নাকি যেখানে মাস পপুলেশন রয়েছে সেখানেই এগিয়েশন হবে, তো ওখানে আর্মিকে পৌঁছাতে হবে, তাহলে শহর শহরকে কানেক্ট করতে হবে। বুঝতে পারলে কিনা, আচ্ছা। ক্লিয়ার কিনা। তো মিলিটারি মোবিলাইজেশন ইউজ করলো, তাছাড়া এডুকেশন প্রোভাইড করলো চিপ লেবার পাওয়ার জন্য, কারণ ব্রিটিশের একটা প্রবলেম ছিল, ওদের যে ক্লাইমেট রয়েছে সেটা রয়েছে একদম পুরো লো টেম্পারেচার ক্লাইমেট, ঠিক আছে, মাইনাস টেম্পারেচারে থাকে। এবার ইন্ডিয়াতে এসে তার অফিসার গুলো থাকতেই চাইতো না, আর থাকতে গেলে তো দার্জিলিংতে গিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করে দিল। বুঝতে পারলে কিনা। আর তারপরে বেশিরভাগ যারা থাকতে চাইতো সে দার্জিলিং, নর্থ হিলি এরিয়া, নৈনিতাল এগুলো, উত্তরাখণ্ড, সিমলা এগুলোতে থাকতে চাইতো। যে মেইন সিটিতে যেখানে গরম রয়েছে, টেম্পারেচার হাই রয়েছে, ওখানে থাকতেই চাইতো না। যেহেতু থাকতে চাইতো না তো ওখানে কিভাবে কন্ট্রোল হবে? বুঝতে পারলে কিনা। আর লেবারকে ওখান থেকে ইম্পোর্ট করে আনা কত কস্টলি হয়ে যাবে, সেই জন্য চিপ লেবারের জন্য ওরা এই এডুকেশন, ইংলিশ এডুকেশনকে প্রোভাইড করতে শুরু করেছিল। বুঝতে পারলে কি। হ্যালো। আচ্ছা, বুঝতে পেরেছি এবার clear। চলো, তারপরে এদের একটা কি করলো, ক্লাস ডিসক্রিমিনেশন কি, কালার ডিসক্রিমিনেশন। তো ব্রিটিশ যারা ছিল, ব্রিটিশ, তারা ইন্ডিয়ানকে কি বলতো, নাইজার। ঠিক আছে, নাইজার। বুঝলে কিনা, ইন্ডিয়ানকে নাইজার বলা হতো। নাইজার মিনস জাস্ট লাইক দ্য ব্ল্যাক স্কিন। আফ্রিকাতে যেমন থাকতো নাইজেরিয়া, রয়েছে নাইজেরিয়া গুলোতে, তারা মোটামুটি ব্ল্যাক স্কিন থাকে। তো এদেরকে বলা হতো ব্ল্যাক, বুঝলে, মানে ওরা নিজেকে গোরা মনে করতো আর এদেরকে কালো মনে করতো। ঠিক আছে, সোশ্যাল রিফর্ম। এবার ডাব্লিউবিসিএস এর কোশ্চেন দেখতেই পেরেছো, সব ডিপলি আসছে, তাই জন্য ফ্যাক্ট কম, এবার এগুলো জিনিস বেশি আসছে।
সোশ্যাল রিফর্ম কিভাবে করলো? তো দেখো, এটা ইভেন গুড ফর দ্য ইন্ডিয়ান সোশ্যাল রিফর্ম, যেটা ছিল সেটা গুড ছিল, গুড ফর, বাট ইন্ডিয়ান্স, many Indians think that Indian think that British unnecessarily interfere interfere in Indian customs, Indian social system, বুঝলে কিনা? ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম মানে ইন্ডিয়ার যে সোশ্যাল স্ট্রাকচার সেটাতে আননেসেসারি ইন্টারফেয়ার করছে, বুঝতে পারলে কিনা? যদিও এটা ভালো ছিল। এবার কি কি ঘটনা ছিল সেটা শুনে রাখছি। পরপর যেটা বড় বড় জিনিস রয়েছে যেটা ব্রিটিশ করলো, যদিও ওটা খুব ভালো রয়েছে, আজকের সময় আমরা অ্যাপ্রিসিয়েট করি ব্রিটিশকে, যেটা ইন্ডিয়ান করতে পারলো না, মুঘল করতে পারলো না, পুরো যে ওটা ব্রিটিশ করে দিল খুব হাইলি। 1795 সালে জন সোরে ছিল এডিতে। জন সোরে কি করলো? প্রোহিবিটেড গার্লস, জেনারেলি চাইল্ড কিলিং। নর্মালি কি হতো, যার ফ্যামিলিতে ছেলে হচ্ছে না শুধু মেয়ে হচ্ছে, তো মেয়েকে কি করতো? মেরে দিত। ঠিক আছে, বুঝলে কিনা? তো ফার্স্ট 1795 সালে করলো কি, কোনো মেয়েকে মারা যাবে, বুঝতে পারলে কিনা? মেয়ে বাচ্চা যখন হবে তাকে মারতে পারবে না, না হলে জন্ম হলে তারপর মেরে দিবে। ঠিক আছে। 1829 সালে উইলিয়াম বেন্টিক by help of Raja Ram Mohan Rai prohibited sati system, প্রপার অ্যাক্ট দিয়ে সতী সিস্টেমকে তুলে দিল। ঠিক আছে, তারপরে এরপরে কি হলো? মানুষের যে বলি দেওয়া হতো, তো 1833 সালে এডিতে উইলিয়াম বেন্টিক কি করলো? prohibited women sacrifice। ঠিক আছে, মানুষের যে বলি দেওয়া সেটা বন্ধ করতে বললো, করতে বললো না, করে দিল। ঠিক আছে। 1833 সালে, সরি 33 বলছি, 43 সালে লর্ড ইলেন ব্রুক prohibited স্লেভ সিস্টেম, স্লেভ সিস্টেমকে প্রোহিবিটেড করলো। ঠিক আছে, ওমেন স্যাক্রিফাইস কে প্রোহিবিটেড করলো, সতী সিস্টেমকে ব্যান করলো, গার্লস চাইল্ড কিলিং কে বন্ধ বন্ধ করলো। তো এগুলো জিনিসটা ভালো, খারাপ না। তারপরে
1856 সালে, 1856 এডিতে লর্ড লর্ড ক্যানিং প্রোহিবিটেড প্রোহিবিটেড না সরি অ্যালাউ অ্যালাউ না লিখতে সোজা লিখো পাস widow remarriage act with help of Ishwachan বিদ্যাসাগর। ঠিক আছে, তো এগুলো জিনিস যেটা ছিল এটা আলটিমেটলি কি হলো, এগুলো জিনিস যে আলটিমেটলি আফেক্ট করলো। ঠিক আছে, 1857 এর রিভোল্ট কে দিকে এগিয়ে নিয়ে গেল। বুঝতে পারলে কি? তো আগের দিন তো নর্মাল একটা ছোট্ট খারাপ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আজকে পুরো ডিটেলস বলে। তারপরে রিসেন্টলি যে কারণ ছিল বা কন্টেম্পোরারি যে ইস্যু ছিল সেটা তো তোমাদেরকে বলেছিলাম। এটা মুছবো? আচ্ছা, নিচের দিকটা একটু লিখছি, এক মিনিট। ঠিক আছে, কন্টেম্পোরারি ইস্যু মানে সেই সময় বা তৎকালীন কারণ কি ছিল। ঠিক আছে, তো বিফোর 1857, বিফোর 1857 উডেন রাইফেল, ঠিক আছে, উডেন রাইফেল, ঠিক আছে, ইউজ হতো কোনটা, উডেন রাইফেল বাই ব্রিটিশ আর্মি, মানে ইন্ডিয়ান সোলজার, ইন্ডিয়ান সোলজার ইন ব্রিটিশ আর্মি 1857 এর আগে। বাট 1857 তে, জানুয়ারি 1857 তে রিফর্ম করলো। ঠিক আছে, আচ্ছা, এটা উডেন রাইফেল কে বলা হতো ব্রাউন বে। ঠিক আছে, জানুয়ারি 1857 তে ব্রাউন বেস replaced by Enfield রাইফেল। ঠিক আছে, ইনফিল্ড রাইফেল ব্রাউন বেস কে রিপ্লেস করে দিল ইনফিল্ড রাইফেল। এবার প্রবলেমটা, তো এর মধ্যে একটা কার্ট্রিজ ইউজ করা হতো। ঠিক আছে, ঠিক আছে, বুলেট ইউজ করা হতো। এর মধ্যে যে ইনফিল্ড রাইফেল এর মধ্যে যে বুলেট হতো বা যে কার্ট্রিজ হতো, ঠিক আছে, মানে সিম্পল এর মধ্যে যে বুলেট ইউজ করা হতো, ঠিক আছে, বুলেট সেটার মধ্যে কার্ট্রিজ থাকতো, কারণ পিগ অয়েল, গরু আর শুয়ারের চর্বি দিয়ে ওটা বানানো হতো।
ঠিক আছে। আর তারপরে ওটাকে কি মুখ দিয়ে টানতে হতো, বুঝতে পারলে কি? মুখ দিয়ে টেনে তারপর মাউথকে ইউজ করে তারপর ওটা ইউজ করতে হতো। প্রবলেমটা এটা ছিল কি, ব্রিটিশ আর্মিতে যেটা ছিল, ব্রিটিশ আর্মিতে তার মধ্যে কিছুটা ব্রিটিশ ছিল, ঠিক আছে। সেকেন্ড, বেশিরভাগ কি ছিল, ইন্ডিয়ান ছিল। ইন্ডিয়ান যেটা ছিল সে বেশি, মানে ব্রিটিশ এখানে বলতে পারো ছিল ইন্ডিয়ান, ঠিক আছে। আর এই ইন্ডিয়ানের মধ্যে দুটো ছিল, হিন্দু আ- আর মুসলিম, ঠিক আছে। হিন্দু এগেন্স্ট ছিল, কাউ অয়েল যেটা ইউজ করা হয়েছে, আর এ এগেন্স্ট ছিল তো পিগ অয়েল ইউজ করা হয়েছে, ঠিক আছে। ক্লিয়ার কিনা? তারপরে কি হলো, 29 মার্চ ফার্স্ট ইনসিডেন্ট যেটা হয়, 29 মার্চ 1857 80, ঠিক আছে। 1857 80 ওয়েস্ট বেঙ্গলতে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, ঠিক আছে। মানে ওয়েস্ট বেঙ্গল মানে বেঙ্গল, তখন বেঙ্গলি বলো, বেঙ্গলতে ব্যারাকপুর ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট জেনারেলি বলা হয় যেখানে মিলিটারি এরিয়া থাকে, ঠিক আছে, মিলিটারি এরিয়াকে। ব্যারাকপুর ক্যান্টনমেন্টে 34 ব্যাটালিয়ন, ঠিক আছে, 34 নেটিভ ব্যাটালিয়ন ইনফ্যান্ট্রি, নেটিভ ইনফ্যান্ট্রি থেকে ছিল মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে এ কি করলো, রিফিউজ টু ইউজ ইনফিল্ড রাইফেল, ঠিক আছে। ওকে সিনিয়র অফিসার তখনকার ব্যারাকপুর যে এরিয়াতে যে জেনারেল ছিল, লেফটেন্যান্ট বাউক ছিল, ঠিক আছে, লেফটেন্যান্ট বাউক। তো এখানে কি করলো, তাকে মেরে দিল, বুঝতে পারলে কিনা? मंगल पांडे killed that officer who ordered him to use infield rifle, ঠিক আছে। এই অফিসারের নাম কি ছিল, লেফটেন্যান্ট বাউ। এর জন্য কেস চললো। আর 8 মেতে, ঠিক আছে, 8 মেতে তার উপর হিয়ারিং হলো, ঠিক আছে। 8 মেতে হিয়ারিং হলো। আর মঙ্গল পান্ডেকে 8 মে মানে 1857 ব্রিটিশ কোর্ট, ব্রিটিশ
মিলিটারি কোর্ট হ্যাঙ্গিং অর্ডার দিল টু মঙ্গল পান্ডে। ঠিক আছে, মঙ্গল পান্ডেকে হ্যাঙ্গিং অর্ডার। সব ঠিকই ছিল, তারপরে শান্ত হয়ে গেল। ঠিক আছে, মানে বলতে পারো আলটিমেটলি ইন দ্য স্ট্রাগল যা ছিল, প্রবলেমটা ছিল সেটা শান্ত হয়ে গেল, মোটামুটি সব ঝামেলাটা শান্ত ছিল। কিন্তু তখনই যেটা ছিল হর্স রাইডার মেরাট, মেরাটতে থার্ড নেটিভ ইনফ্যান্ট্রি হর্স রাইডার, তার মধ্যে টোটাল 99 আর্মি আর সোলজার, যা বলো, রিফিউজ টু ইউজ ইনফিল্ড রাইফেল। ঠিক আছে, ইনফিল্ড রাইফেলকে ইউজ করতে কি করলো, মানা করে দিল, বলো করবো না, ইউজ করবো না। ঠিক আছে, তারপরে কি হলো, কেস হলো 85 আউট অফ 99 লাইফ টাইম ইমপ্রেশন পেল, এই জন্য জেলকে ভালো থাকে, বুঝলে কি? ওকে, তারপরে আর কি, যখন 18 তো হয়ে গেল, মাত্র থাকলো 5 আর 9, 9 5 14 জন, তাই সবাই একসাথে বললো আর এইসব চুপচাপ শান্ত বসে লাভ নেই, সবাই একসাথে রিভোল্ট করে। ঠিক আছে, 10 মে 1857 রিভোল্ট স্টার্টেড। আর্মি সোলজার যেটা রয়েছে, মিন্স আর্মি মুভ টুয়ার্ড মেরঠ থেকে শুরু করে, এগুলো কোন দিকে, মেরঠ থেকে শুরু করে, মেরঠ থেকে এগুলো কালীপটন। ঠিক আছে, মেরঠ থেকে কালীপটন, কালীপটন, আর কালীপটন থেকে হয়ে দিল্লিতে গেল, দিল্লিতে গিয়ে রেড ফোর্টকে ক্যাপচার করে নিল। ঠিক আছে, ক্যাপচার করে ডিক্লেয়ার বাহাদুর শাহ জাফর as leader, as leader। ঠিক আছে, লিডার ডিক্লেয়ার করল। ক্লিয়ার, মাথায় রাখবে রেড ফোর্ট যেটা ক্যাপচার করলো সেটা 11 মার্চ, 11 মার্চ মর্নিং বেলা। হয়েছে উপরে, 11ই মে হবে তো। 11 মে, সরি, মে। বাট তারপরে কি হলো, ব্যাস
বেশি কিছু না, কদিনের মধ্যে ব্রিটিশ বাহাদুর শাহ জাফরকে অ্যারেস্ট করলো। ঠিক আছে, ব্রিটিশ বাহাদুর শাহ জাফরকে অ্যারেস্ট করলো। দেন লেফটেন্যান্ট নিকলসন arrested Bahadur Shah Jafar and deported to কোথায়? রেঙ্গুন। বাহাদুর শাহ জাফরকে কোথায় পাঠিয়ে দিল? রাঙ্গুন। রেঙ্গুন। মানে বার্মা। বার্মা, যে আজকের সময় এটাকে মায়ানমার বলা হয়। মায়ানমার ইন সেপ্টেম্বর 1857। ঠিক আছে, পরে ডেথ হয়ে যায়। ঠিক আছে, ওখানে মৃত্যু হয়ে যায়। আরেস্ট কোথায় থেকে করলো যদি বলে? আরেস্ট কোথায়? আরেস্টেড ফ্রম ফ্রম হুমায়ুন টম্ব। হুমায়ুন টম্ব থেকে অ্যারেস্ট করলো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা তো ছিল তোমাদের মোটামুটি যেটা জিনিস বলেছিলাম, মানে যতটা জিনিস পড়ালাম সেটা। কিন্তু কিছু জিনিস যেটা তোমাদেরকে জিজ্ঞেস করবে সেটা হলো কি, রিভোল্ট অফ 1857 তে কে কোথায় থেকে লড়াই করেছিল, বুঝেছো? কে কোথায় থেকে লড়াই করেছিল, তো ওটা ফ্যাক্ট রয়েছে, সেই জন্য ফ্যাক্টকে আমি বলবো না। ঠিক আছে, ফ্যাক্ট আমি অত পড়ানোর দরকার নেই। ফ্যাক্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তুমি চাইলে লিখে দিতে পারো। না, দেখে নাও। ঠিক আছে, দিল্লি থেকে বাহাদুর শাহ জাফর তো ছিলই, তার সাথে সাথে বারেলির যে জেনারেল ছিল বখত খান, সে লড়াই করলো। আর এই সাপ্রেস কে করলো রিভোল্টকে? নিকলসন, বিলিংবা এন্ড হাডসন, এই তিনটে লেফটেন্যান্ট ছিল, তারা করলো। ঠিক আছে, কোন লিডারকে কি করা হলো? তো বাহাদুর শাহ জাফরকে, বাহাদুর শাহ যে রয়েছে তাকে ডিপোর্ট করা হলো রাঙ্গুন। বখত খান ব্যাটল ফিল্ডে মারা গেল। ঠিক আছে, লখনৌ থেকে বেগম হাজরত মহল, বাজিদ আলী শাহর ওয়াইফ ছিল। ঠিক আছে, তোমরা জানো বাজিদ আলী সাহেব 360 খানা কি 350টা বউ ছিল, তার মধ্যে সব থেকে ছোট্ট বউ ছিল বেগম হাজরত মহল। ঠিক আছে, উনি লড়াই করলেন লখনৌ থেকে। আচ্ছা, লখনৌ জায়গায় কখনো যদি আবাদ বলে, তো লখনৌ আবাদ একই জিনিস, বুঝেছো? তো আবাদ বা লখনৌ থেকে বেগম হাজরত মহল, কলিন চ্যাম্পবেল এখানে মানে এখানে লড়াইকে যে সাপ্রেস করেছে, কলিন চ্যাম্পল ব্রিটিশ আর্মি জেনারেল। ঠিক আছে, আর তারপরে হজরত মহল কোথায় এখান থেকে পালিয়ে গেল? নেপাল, স্কেপ হয়ে গেল কোথায়? নেপাল, নেপাল গিয়ে ওখানে মারা যায়। ঠিক আছে, তারপরে কানপুর থেকে নানা সাহেব, তাতিয়া তোপে, আজিমুল্লাহ, তিনজনের নাম মনে রাখ, এই তিনজন লড়াই করেছে। কলিন চ্যাম্পবেল, হেনরি হ্যাভলক, হেনরি লরেন্স, এগুলো যেটা রয়েছে তোমার এই লড়াইতে করেছে। কিন্তু অনেক সময় এখানে একটা কোশ্চেন আসবে, সাপ্রেস করেছিল, কিন্তু এই সাপ্রেস করতে গেলে হ্যাভলক আর লরেন্স, ঠিক আছে, হ্যাভলক লরেন্স এই দুজনই মারা যায়। বুঝতে পারলে কি না? হ্যালো, বুঝতে পেরেছো হ্যাঁ এই স্যার। কোশ্চেনটা? হ্যাঁ, এই দুজনই মারা যায়। ঠিক আছে, হেনরি হ্যাভলক আর হেনরি লরেন্স দুজনই মারা যায়। তো এটা অনেক সময় কোশ্চেন আসছে।
ঠিক আছে। নানা সাহেব স্কেপ হয়ে গেল, নেপাল চলে গেল পালিয়ে। তাঁতিয়ার তোপে যেটা রয়েছে হ্যাং করে দেওয়া হয়েছে আজিমুল্লাহ, জ্বর হলো, শরীর খারাপ হলো, মরে গেল। ঠিক আছে। তারপরে যেটা রয়েছে লক্ষ্মীবাই, সেটা রয়েছে ঝাঁসি থেকে লড়াই করলো, আর লক্ষ্মীবাই তার হিউজ রোল তাকে সাপ্রেস করলো, আর ফাইনালি ব্যাটল ফিল্ডে লড়তে লড়তে মরে গেল। ঠিক আছে। বিহার থেকে আরা, বিহারে আরা থেকে, আরা আরা মানে আরা জেলা। ঠিক আছে। ওখানে আরা জেলা থেকে, বিহার থেকে, এখানে বিহার লোকেশন বলা হয়েছে শুধু বিহার, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আরা জেলা, জগদীশপুর গ্রাম থেকে জমিদার ছিল। ঠিক আছে। বীর কুমার সিং এক হাত ছিল, মাত্র এক হাত কাটা ছিল। ঠিক আছে। সে লড়াইতে নামলো, যদিও 70 বছর বয়স ছিল, কিন্তু তখনও জোশ কম ছিল না। উইলিয়াম টেলর আর ভিনসেন্ট এয়ার তাকে সাপ্রেস করলো। ফাইনালি ওটা কি হলো, ডাইড অফ উড সাস্টেন ইন দ্য ব্যাটল। ঠিক আছে। ব্যাটল ফিল্ডে যেটা ঘাও হলো, যে গুলি উলি লাগলো, তারপরে সেটা শেষ হয়ে গেল, মরে গেল। বুঝতে পারলে কিনা? এটা মেইন ছিল লিডারের নাম। চাইলে এটা প্রিন্ট আউট নিয়ে নাও, প্রিন্ট করছি, স্ক্রিনশট নিয়ে নাও, আদারওয়াইজ যা করবে করো। হয়েছে? একটু বলো হয়েছে কিনা, তাড়াতাড়ি শেষ করবো এরপরে। বুঝবো? হ্যাঁ স্যার। একটুখানি, একটু বেশি না, এটা শেষ হয়ে চলেছে প্রায়। স্যার বোর্ড তো দেখা যাচ্ছে না। বোর্ড কি করে দেখা যাবে? স্ক্রিনশট দেখা যাচ্ছিল না একটা? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, তখন স্ক্রিনশট একটা দিয়েছিলাম, কি লিডার কোথা থেকে কে ছিল, আর কাকে, মানে কোন মানে আর্মি জেনারেল তাকে সাপ্রেস করেছিল। কিন্তু মনে রাখবে, লরেন্স আর হ্যাভলক দুজনের নাম মনে রাখবে। দুজন ব্রিটিশ জেনারেল, সে মারা যায় ব্যাটল ফিল্ড। ঠিক আছে। পরীক্ষাতে আসে। ফেলিওর অফ রিভোল্ট 1857, কারণটা কি ছিল? কাউজিস, কি কি কারণ? কারণ অনেক কিছু ছিল, কিন্তু ইম্পর্টেন্ট কারণ ফার্স্ট ছিল ল্যাক অফ অর্গানাইজেশন। ল্যাক অফ অর্গানাইজেশন, অর্গানাইজ ছিল না। ঠিক আছে। সেকেন্ড নম্বর, সেকেন্ড নম্বর যে কারণ ছিল, কমিউনিকেশন সিস্টেম আন্ডার কন্ট্রোল অফ ব্রিটিশ। ঠিক আছে। ব্রিটিশের কন্ট্রোলে, কেন কি টেলিগ্রাফ গুলো যে শুরু করেছিল লর্ড ডালহৌসি, মাত্র 5-6 বছর ছিল। ঠিক আছে। মাত্র 5-6 বছর হয়েছিল, ব্রিটিশের কন্ট্রোলে ছিল। অনেক জায়গায় ভাবতো কি আমি টেলিগ্রাফ দিয়ে আমি কথা বলছি, সেটা শুনে যা, মানে শুনছে সামনের লোক, ইনফরমেশন দিত কি কালকে ওখানে লড়াই হবে, সবাই রেডি থাকবে। মাঝখানে ব্রিটিশ এক্সচেঞ্জ অফিস থেকে পুরো ভালো করে শুনে নিত কি ও কালকে ওখানে হবে, বাস ওখানে গিয়ে টুকরো টুকরো গিয়ে ওখানে সব আর্মি গিয়ে অর্গানাইজ করে সাপ্রেস করে দিয়ে চলে আসতো। বুঝতে পারলে কিনা? আবার পরশু খবর দিত কি ওখানে হবে লড়াই, ওখানে গিয়ে আবার সব আর্মি মোবিলাইজ করে দিত। বুঝতে পারলে কিনা? হ্যালো, এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, থার্ড নাম্বার কি ছিল? সাম কিং সাপোর্ট টু ব্রিটিশ, সাম কিং সাপোর্টেড টু ব্রিটিশ। তার মধ্যে সব থেকে বড় নাম জানো কে? বড় গলায় যে চেঁচিয়ে চেঁচিয়ে আজকে কথা বলেছে, কে বলতো? তার ফ্যামিলি, বলতে পারবে? গোয়ালিয়র থেকে আসে সেই লোকটা, এখন মিনিস্টার রয়েছে, এয়ারপোর্ট মিনিস্টার মনে হয় আছে। না, এয়ারপোর্ট, হ্যাঁ, এয়ারপোর্ট মিনিস্টার রয়েছে।
বলো কে? সিন্ধিয়া। হ্যাঁ, গোয়ালিয়র থেকে যে সিন্ধিয়া রয়েছে না, সিন্ধিয়া ফ্যামিলি, ঠিক আছে, সিন্ধিয়া ফ্যামিলি সেটা সাপোর্টার ছিল। সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার সিন্ধিয়া থেকে, সিন্ধিয়া ফ্যামিলি খুব বড় সাপোর্টার ছিল। সেকেন্ড নাম্বার পাটিয়ালা থেকে, পাটিয়ালা যে ছিল, পাটিয়ালা, পাটিয়ালা থেকে সাপোর্টার ছিল। আর সি নাম্বার জিন্দ থেকে, যে জিন্দ থেকে ছিল, ওই জিন্দ থেকে কিং তারা সাপোর্টার ছিল। আর ডি নাম্বার নিজাম অফ হায়দ্রাবাদ তারা সাপোর্টার ছিল, নিজাম অফ হায়দ্রাবাদ। ঠিক আছে, ক্লিয়ার? অ্যাকচুয়ালি এরা কি ছিল সবাই জানো? এরা একটা পলিসি অ্যাকসেপ্ট করে রেখেছিল সবাই। বলো কোনটা পলিসি? সাবসিডিয়ারি অ্যালায়েন্স। সাবসিডিয়ারি অ্যালায়েন্স, সবাই অ্যাকসেপ্ট করে বসেছিল। ঠিক আছে, তো এগুলো প্রবলেম ছিল। তার দিকে লর্ড ক্যানিং যেটা রয়েছে, লর্ড ক্যানিং এর একটা কোটেশন রয়েছে। ঠিক আছে, লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং বলেছিল কি জানো, কি যদি সিন্ধিয়া না হতো, উইদাউট সিন্ধিয়া ইট ক্যান নট ভিক্টরি। ঠিক আছে, উইদাউট হেল্প অফ, হেল্প অফ সিন্ধিয়া cannot victory of 1857 revolt। প্রচুর টাকা, প্রচুর রেভিনিউ, প্রচুর প্রচুর মিলিটারি অ্যাসিস্ট্যান্স সব প্রোভাইড করেছিল সিন্ধিয়া ফ্যামিলি। আর আজকে সিন্ধিয়া ফ্যামিলি জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয় করে বেড়ায়। বুঝেছো, কদিন আগে কংগ্রেস থেকে বিজেপিতে চলে গেছে। তারপরে 4 নম্বর কারণ, ল্যাক অফ ন্যাশনালিজম, ল্যাক অফ ন্যাশনালিজম। ন্যাশনালিজম মানে ভারতীয়তার মধ্যে কোনো রকম কিছু নাই, সবাই ও হিন্দু তুমি মুসলিম, ও এ ও কাস্ট, ছোট কাস্ট, বড় কাস্ট, ফার্মার, জমিদার, সবাই নিজের এক একটা ক্যাটাগরি বানিয়ে নিজেদের জন্য বাঁচতো। কেউ ভারত মাতার জন্য বাঁচতো না। আজকে সময় দেখো যতই কিছু হয়ে যাক, খুব লড়াই, খুব পলিটিক্স হবে, তারপর পাকিস্তান যখন অ্যাটাক হলে পরের দিন সকালবেলা কি হবে বুঝতে পারছো? আর বিকেল বেলা কি হবে? সে কংগ্রেস হোক, বিজেপি হোক, কমিউনিস্ট হোক, মানে লেফটিস্ট হোক, রাইটিস্ট হোক আর লিবারাল হোক, যেই হোক না কেন, সবাই এগেনস্ট পাকিস্তান। বুঝতে পারলে? কারণ কি, দিস ইজ দ্য কল ন্যাশনালিজম। বুঝলে কিনা? সবার উপরে ন্যাশনালিজম, এখানে কোনো ন্যাশনালিজম, সেন্স অফ ন্যাশনালিজম ছিলই না। বুঝলে কিনা? তাছাড়া আচ্ছা। ল্যাক অফ ক্যাপাবল লিডার। বাহাদুর শাহ জাফর, যার একটা পা রয়েছে কবরিস্তানে। বুঝতে পারলে? যার নিজের থাকার ঠিক নেই, আগেই থেকে পেনশন ভোগী, ব্রিটিশের পেনশনে আছে, আছে না হলে এই। একটা সময় তো এমন করেছিল কি ওকে পাঠিয়েও দিল দিল্লি থেকে, ওকে মানে রেড ফোর্ট থেকেও বের করে দিল। বুঝলে কিনা? হুমায়ুন টমসে, সেই যার একটা পা কবরস্থানে, যার নিজের থাকার ঘর নেই, শেল্টার নেই, সে কি আর করবে? লিডারশিপ করবে? তার কোনো ক্যাপাবিলিটি আছে? একটা ইউথ হতো, একটা জোশ হতো, সেটা তো কিছুই নেই। বুঝতে পারলে কিনা? সেকেন্ড, রিভোল্ট যেটা স্টার্ট হয়েছে, স্টার্টেড বিফোর টাইম। রিভোল্ট স্টার্ট করার টাইম মে মাস ছিল, আর রিভোল্ট স্টার্ট হয়েছে মঙ্গল পান্ডে শুরু করে। ল্যান্ড হোল্ডার, লোয়ার কাস্ট not participated
নট পার্টিসিপেটেড, নট, এটা রইলো কি এগেনস্ট দ্য রিভোল্ট, অর এগেনস্ট, এই ছিল এগেনস্ট দ্য রিভোল্ট, রিভোল্টের এগেনস্ট ছিল। কেন জানো বলো? ল্যান্ড হোল্ডার চাইতো কি ট্যাক্সাস যদি চলে যায়, জমিদারি চলে যাবে। লোয়ার কাস্ট এটা ভাবতো, চারটে সিস্টেম বানিয়ে আমাকে শূদ্র করে দিয়েছো ডিক্লেয়ার, বুঝলে কিনা। আম্বেদকর আম্বেদকর পরে এটাই নিয়ে তো আম্বেদকর পরে এলো না, রাউন্ড টেবিলে গিয়েছিল, ফল গুলামিতে রয়েছে, বুঝতে পারলে কিনা। একটা ব্রিটিশ যা করছে করছে, তার উপরে ইন্ডিয়ান সোসাইটির মধ্যে একটা মানে স্মুথনেস নেই, সোসাইটি স্মুথনেস নেই। এখানে চারটে ক্যাটাগরি বানিয়ে রেখেছো, তারপরে তুমি বলে রেখেছো ব্রাহ্মণ ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় হবে, তারপরে বেশ্যের ছেলে বেশ্যা হবে। সে তার মধ্যে ক্যাপাবিলিটি হোক বা না হোক তাতে কোনো যায় আসে না। মানে যেটা বৈদিক ঋগ্বেদিক সময়তে তুমি করে রেখেছিলে কি বেস্ট অন দা ওয়ার্ড, এখন করে দিয়েছো বেস্ট অন দা হেরিডিটি ক্যারেক্টার এনে দিয়েছো তার মধ্যে। তো তোমার কথা শুনে কি দরকার, তার থেকে ব্রিটিশ তো অ্যাটলিস্ট আমাকে যা হোক একটা সেলফ রেসপেক্ট তো আছে আমার কাছে, ব্রিটিশের কাছে। সে কাজ তো তোমার কাছেও করছে, কাজ তার কাছেও করবো, চাকরের কাজ। কিন্তু সে তো এটা বলবে না কি তুমি শূদ্র, তুমি ছোট, বুঝতে পারলে কিনা ব্যাপারটা। হ্যালো, সে কারণে এরা পার্টিসিপেট করেনি, সেটা তো আলাদা ব্যাপার। এগেন দাঁড়িয়েছে। আচ্ছা, তারপরে সার্ভিস ক্লাস, মিডিল ক্লাস কি করলো? মিডিল ক্লাস, মিডিল ক্লাস যারা ছিল তারা নিউট্রাল ছিল, নিউট্রাল। আচ্ছা, নিউট্রাল না, নিউট্রাল থাকা মানে সামটাইম কি, নিউট্রাল থাকা মানে সামটাইম কি এগেন, বুঝতে পারলে কিনা, ক্লিয়ার কিনা। তো আলটিমেটলি মাস পপুলেশন ইনভলভ ছিলই, শুধু কে ইনভলভ ছিল, মিলিটারি আর যারা মোটামুটি ফার্মার। আর ফার্মার বলবে কেন, কারণ আবাদ এরিয়াতে অ্যাকচুয়ালি আবাদ থেকে বেশি মিলিটারি রিকগনাইজেশন হতো, সব থেকে বেশি মিলিটারিতে ভর্তি আবাদ এরিয়াতে ছিল। আর আবাদ এরিয়াতে জেনারেলি জাট থেকে আসতো, আর জাট গুলো বেশি ফার্মার হতো, বুঝলে কিনা। সেই কারণে ফার্মার ইনভলভ ছিল, তার ফ্যামিলি সেন্টিমেন্ট ছিল, বুঝতে পারলে কিনা, বোঝা গেল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যাই হোক, রিভোল্ট এইভাবে ফেলিয়ার হলো, কিন্তু ফেলিয়ারের পরেরটা গল্প আমরা কালকে বলবো। ফেলিয়ার হবার পর একটা জিনিস হয়েছে কি, আবার থেকে আর্মি রিক্রুটমেন্ট আর হবে না। তারপর থেকে রিক্রুটমেন্ট কোথায় থেকে হবে, গোর্খা হবে আর পাঞ্জাব হবে। পাঞ্জাব থেকে শিখ আর গোর্খাকে ইনভলভ করা হলো, কারণ বুঝে গেল আবার থেকে সব রিক্রুটমেন্ট নিয়ে বড় ভুল ছিল ব্রিটিশ, এটা ব্রিটিশ বুঝলো, বুঝতে পারলে কিনা। আর ইন্ডিয়ানরাও একটা জিনিস বুঝলো যে ন্যাশনালিজম ফার্স্ট, তারপরে কোনো জিনিস। মানে ব্রিটিশ একটা জিনিস শিখলো কি আবার থেকে সব আর্মিকে আর নেবো না, মিলিটারি রিক্রুটমেন্ট করবো না, গোর্খা নেব আর শিখকে নেব। পাঞ্জাব দিকে গেল, নেপাল দিকে গেল। আর ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান লিডার গুলো এটা ঠিক করলো কি ন্যাশনালিজম ফার্স্ট, আফটার দ্যাট এভরিথিং, বুঝতে পারলে কিনা। আচ্ছা, এই সিম্বল কি ছিল জানো? ব্রেড এন্ড চাপাতি, ঠিক আছে। এটা লোটাস আর ব্রেড, ঠিক আছে, লোটাস ব্রেড বা লোটাস আর চাপাতি যা বলতে পারো, এই সিম্বল ছিল এই যুদ্ধ, ঠিক আছে। মোটামুটি রেভল্ট 1857 শেষ করলাম। কারো কোনো প্রবলেম রয়েছে তো বলো। চলো টাটা, গুড নাইট।